ব্যবসায় সবচেয়ে বড় ক্ষমতা হলো মুনাফার পথ নিজের হাতে রাখা। সেই ক্ষমতাটাই এখন ইরানের কুক্ষিগত। 5 সপ্তাহের ভয়াবহ যুদ্ধ করে নিজের রক্ত দিয়ে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। আর এখন সে চাইছে সেই নিয়ন্ত্রণকে নগদে রূপান্তরিত করতে। বিশ্বের মোট তেলের প্রায় 20% যায় এই প্রণালী দিয়ে। যে জাহাজ যাবে তাকে দিতে হবে মাশুল। এটাই ইরানের নতুন পরিকল্পনা। ট্রাম্প চেয়েছিলেন ইরানের তেল দখল করতে, কিন্তু উল্টো ইরান এখন গোটা দুনিয়ার তেল সরবরাহের মুখে দাঁড়িয়ে টোল বক্স খুলেছে। এই দৃশ্যের নাম ইতিহাস। মিডল ইস্ট আইয়ের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ঘেঁটে দেখা যাচ্ছে ইরানের এই মাশুল পরিকল্পনা কোনো আচমকা সিদ্ধান্ত নয়, এটা সুচিন্তিত কৌশল। প্রতিবেদনে বলা হচ্ছে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে চলমান আলোচনায় শান্তি চুক্তি হয়, তাহলে ইরানের এই টোল ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ব্যাপারটা কতটা বাস্তব সেটা বুঝতে একটা ছোট্ট দৃশ্য কল্পনা করুন। একটি গ্রিক মালিকানার তেলবাহী জাহাজ জাপানের উদ্দেশ্যে কুয়েতি তেল নিয়ে রওনা হচ্ছে। জাহাজের ক্যাপ্টেন আগেই ভিএইচএফ রেডিওতে একটি ছাড়পত্রের কোড পেয়েছেন, আর আগের দিনই জাহাজ কোম্পানি ওমানের একটি ব্যাংকের মাধ্যমে ইরান সরকারকে লক্ষ লক্ষ ডলার পাঠিয়ে দিয়েছে। এটা কল্পনা নয়, এটা এখন ঘটছে বিচ্ছিন্নভাবে। শান্তি চুক্তি হলে এটাই হবে প্রতিদিনকার নিয়ম। কিন্তু আন্তর্জাতিক আইনে এটা কি বৈধ? সমুদ্র আইনের বিশেষজ্ঞরা বলছেন পুরোপুরি অবৈধও নয়, আবার সরাসরি বৈধও নয়। একটা ধূসর এলাকা আছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সমুদ্র আইন বিশেষজ্ঞ ডোনাল্ড রথওয়েল বলেছেন, বিষয়টাকে টোল না বলে সেবার বিনিময়ে ফি বলাটাই হবে ইরানের সবচেয়ে চালাক পদক্ষেপ। তিনি উদাহরণ দিচ্ছেন, তুরস্কের 1906 সালের মন্ট্রো কনভেনশন অনুযায়ী তুরস্ক বসফরাস ও দারদানেলিস প্রণালীতে জাহাজ চলাচলে টন প্রতি ফি আদায় করে নিরাপত্তা, উদ্ধার ও স্বাস্থ্য পরিদর্শনের নামে। ইরানও ঠিক এই ফাঁকাটাই কাজে লাগাতে পারে। বলবে, আমরা জাহাজ পার করাচ্ছি, এটা সেবা, এর জন্য ফি নেওয়া স্বাভাবিক। রথওয়েলের মন্তব্য আরও চমকপ্রদ। তিনি সরাসরি স্বীকার করেছেন ইরানের এই অবস্থানের যুক্তি আছে। এদিকে ট্রাম্প নিজেই এই বিষয়ে দোদুল্যমান। একবার তিনি বলছেন, যদি দুই দেশ টোলের আয় ভাগ করতে পারে তাহলে সেটা সুন্দর একটা ব্যাপার হবে। আবার পরের বার বলছেন, ইরান যদি টোল আদায় করে তাহলে এখনই থামতে হবে। এক সপ্তাহে দুটো বিপরীত বক্তব্য। এটাই বলে দিচ্ছে ট্রাম্প নিজেও জানেন না এই প্রণালীর উপর তার হাত কতটুকু আছে। যুদ্ধে যা পারেননি, কথার জোরেও তা পারছেন না। তাহলে এই মাশুল দেবে কারা আর কিভাবে? মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় 130টি জাহাজ এই প্রণালী পার হতো। গত 8 ও 9 এপ্রিল মাত্র 14টি জাহাজ পারাপার করেছে এবং তার প্রায় 2/3 নিষেধাজ্ঞা তালিকাভুক্ত বা ছায়াবহরের জাহাজ। এই কমের মধ্যে একটা রাশিয়ান সুপার ট্যাঙ্কার গেছে পাকিস্তানি, ভারতীয়, চীনা জাহাজও। গ্রিক জাহাজ মালিক জর্জ প্রোকোপিউর মালিকানাধীন ডায়নাকম কোম্পানির বেশ কিছু ট্যাঙ্কার এই পথে গেছে এবং জানা গেছে যে তারা চীনা ইউয়ানে ইরানকে ট্রানজিট ফি পরিশোধ করেছে। মানে কাগজে কলমে যখন প্রণালী বন্ধ, তখনও চুপিসারের টাকা দিয়ে পার হচ্ছে জাহাজ। আইনের বাইরে একটা বাজার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু এই মাশুল কত হবে? ইরানি কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রতিটি জাহাজ থেকে $20 লক্ষ বা প্রতি ব্যারেল তেলের বিপরীতে $1 করে নিতে চান তারা। শুনতে বিশাল মনে হলেও বাস্তবে কিন্তু সংখ্যাটা একদম সহজ করার মতো, কারণ যুদ্ধের কারণে শিপিং রেট এখন আকাশছোঁয়া। ডেভেনপোর্ট এনার্জির পোর্টফোলিও ম্যানেজার টবি কপসন বলছেন, তেলের দামের এই ঊর্ধ্বগতিতে ইরানের চাহিদা মতো ফি দিয়েও মালিকরা লাভজনক থাকবেন এবং এই পরিস্থিতিতে ফি না দেওয়াটাই হবে বোকামি। ব্যবসায়ীরা সবসময় ঝুঁকির চেয়ে মুনাফাকে বেশি ভালোবাসে, আর এই মুহূর্তে মুনাফার পাল্লাটা ভারী। তাহলে পেমেন্ট হবে কোন মুদ্রায়? এখানেই আসল লড়াইটা। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিকারকদের সংগঠনের প্রধান ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, তেহরান চায় ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট। চীনা ইউয়ানও বিকল্প হিসেবে আলোচনায় আছে। কপসন ব্যাখ্যা করেছেন, ইউয়ানে পেমেন্ট হলে চীন সেটাকে সোনায় বা ডলারে রূপান্তর করে দেবে।
মানে ডলার ব্যবস্থাকে বাইপাস করার একটা পথ তৈরি হবে। আর এই ডিডলারাইজেশনের হাওয়াটা এখন যে মার্কিন ঘাড়ের উপর দিয়ে বইছে, সেটা ওয়াশিংটনের জন্য একটা আলাদা দুঃস্বপ্ন। আরব প্রতিবেশীরাও এই পরিস্থিতিতে কোণঠাসা। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গাশার এই সপ্তাহে বলেছেন, এই যুদ্ধের পর আমিরাতকে তার জোট সম্পর্কে নতুন করে ভাবতে হবে। আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানির প্রধান সুলতান আল জাবের বলছেন, প্রণালী এখনও বন্ধ, ইরান জোর জবরদস্তি করছে। কিন্তু এই বলার মধ্যে শক্তি কতটুকু? মার্কিন সামরিক সুরক্ষা এখন প্রশ্নবিদ্ধ আর ইরানের ঘরের পাশেই দাঁড়িয়ে। সমুদ্র আইনের অধ্যাপক জেসন চুয়া বলেছেন, বড় তেল কোম্পানি ও উপসাগরীয় রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত এই ফি মেনে নেবে, কিন্তু এটা একটা ভয়ঙ্কর নজির স্থাপন করবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই মাসুল আদায়ের ব্যবস্থাটা কি এখনো গোছানো? ব্রিটিশ সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামড্রের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জোশুয়া হাচিনসন সরাসরি বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও সরকারের মধ্যে এখনও সমন্বয় নেই এবং তেহরান এখন পর্যন্ত একটি পরিষ্কার ও সম্প্রসারণযোগ্য পেমেন্ট পদ্ধতি জানাতে পারেনি। মানে কাঠামোটা এখনও কাঁচা, কিন্তু যখনই সেটা পাকাপোক্ত হবে তখন গোটা বিশ্বের জ্বালানি বাজারের চেহারাই বদলে যাবে। হাচিনসনের বিশ্বাস, ট্রাম্প যদি ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেন তাহলে গেম অন, খেলা শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত হরমুজের গল্পটা তাই কেবল একটা প্রণালীর গল্প নয়, এটা সমতার পুনর্বিন্যাসের গল্প। যে দেশকে দশকের পর দশক নিষেধাজ্ঞায় শ্বাসরুদ্ধ করে রাখা হয়েছে, সে আজ বিশ্বের জ্বালানি মহাসড়কের মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে। তেল চাই, ফি দাও। ট্রাম্প হুমকি দিচ্ছেন, কিন্তু জাহাজ মালিকরা ক্যালকুলেটর কষছেন, আর সেই ক্যালকুলেটরের হিসাবে ইরানকে ফি দেওয়াটাই লাভজনক। এই যে নীরব অর্থনৈতিক বিজয়, এটা কোনো ক্ষেপণাস্ত্রে হয়নি, হয়েছে হরমুজের নীল জলে। ইতিহাস হয়তো বলবে 21 শতকের সবচেয়ে দামি সমুদ্রপথের চাবিকাঠি চলে গিয়েছিল তেহরানের হাতে, আর সারা দুনিয়া চেয়ে চেয়ে দেখেছিল।